তো আমরা আজকে যে বিষয়টা শুরু করব সেটা হচ্ছে শিক্ষা এবং জ্যোতিষ। এই শিক্ষার যে টাইমিং, এইটা হচ্ছে এখানে খুব ইম্পর্টেন্ট। যে শিক্ষার স্তর বিন্যাস, শিখতে আমরা শুরু করি জন্মের পর থেকে, আর শেখা আমাদের চলতে থাকে মৃত্যু পর্যন্ত। জন্মের আগে তো শিখতে পারা যায় না, আর মৃত্যুর পরে শেখার সময় থাকে না। তাই ওইটুকু টাইম হচ্ছে আমাদের শিক্ষার সময়। প্রথাগত শিক্ষা, অপ্রথাগত শিক্ষা, এরকম কতগুলো ডিভিশন আমাদের ক্ষেত্রে রয়েছে। তো প্রথম যে শিক্ষাটা শুরু হয় জাতক বা জাতিকার, তারা বিভিন্ন বিষয় চিনতে শেখে, বুঝতে শেখে। আত্মীয় পরিজন, কাছের মানুষজন, বাবা মা, ওদেরকে পরিবেশের সঙ্গে অ্যাডপ্টেড হতে শেখায়। যে মায়ের জঠর থেকে বেরিয়ে আসবার পরে তারা যে শিক্ষাটার মধ্যে যুক্ত হয়, সেটা তারা আস্তে আস্তে এটা ভালো, এটা গরম লাগছে, এটা ঠান্ডা লাগছে, এটা লাল রং, এটা সবুজ রং, এই বিষয়গুলো আস্তে আস্তে এই মানুষটা ভালোবাসে, এটা বাবা, এইটা শেখায়। দেখা যায় কই তোমার বাবা কই, আপনারা লক্ষ্য করবেন যে দেখানো হয় আমাদের বাবা কই, বাবা কই, বলো বলো বাবা কই। এই টাইপের জিনিস আপনারা হচ্ছে গিয়ে দেখেছেন, এটা আমরা সবার বাড়িতে দেখেছি। তো এই সময় বাবা কই বাবাকে চেনার উপায় হচ্ছে চোখে দেখা, কিংবা বাবার কিছু অনুভূতি। তাহলে এই যে চোখে দেখে চিনতে শেখা, রং, শব্দ, এগুলো হচ্ছে ইন্দ্রিয়ের ডেভেলপ। এই সময়টাতে মোটামুটি 4 বছর, 3 বছর এরকম পর্যন্ত আমাদের ইন্দ্রিয়ের ডেভেলপমেন্ট শেখানো হয়। এমন কাশি হয়েছে। তাহলে ইন্দ্রিয়গুলো কোথায় রয়েছে? ইন্দ্রিয়গুলো রয়েছে আমাদের 2 নম্বর ঘরে, রয়েছে কিছু গ্রহের মধ্যে। যেমন রবি আমাদের দৃষ্টিকে ইন্ডিকেট করে, পার্শিয়ালি চন্দ্র শুক্র এরাও দৃষ্টিকে নির্দেশ করে। আমাদের জীব বৃহস্পতি এবং বুধের দ্বারা নির্দেশিত হয়। আহ নাক, গন্ধ মূলত বুধের দ্বারা, বৃহস্পতির দ্বারা ইন্ডিকেটেড হয়। শ্রবণ শনি বুধ এরা নিয়ন্ত্রণ করে। রাহুও শ্রবণের ক্ষেত্রে কিছুটা ইম্পর্টেন্স রয়েছে, কিন্তু মূলত শ্রবণ ব্যাপারটা শনি বুধ এরাই নিয়ন্ত্রণ করে। আহ এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, অর্থাৎ আমাদের যে জ্ঞানেন্দ্রিয় গুলো, এই জ্ঞানেন্দ্রিয় গুলো আমাদের রয়েছে মূলত দ্বিতীয় ভাব এবং এই গ্রহগুলোর মধ্যে। তাহলে এই পর্যন্ত যে শিক্ষা, এই শিক্ষাটাকে আমরা ফেলবো কোথায়? 2 নম্বর ঘরের শিক্ষা। এটা খুব ইম্পর্টেন্ট নয়। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই শিক্ষাটা দীর্ঘদিন কন্টিনিউ করে। বেশ কিছু বাচ্চা রয়েছে তারা স্পেশালি এবলড, যারা হচ্ছে গিয়ে মানসিক দিক থেকে একটু পিছিয়ে পড়া, তাদের ক্ষেত্রে এই এডুকেশন কন্টিনিউ করতে থাকে অনেক দিন পর্যন্ত। আর কিছু কিছু মানুষ আছে তাদের 2 বছর, 3 বছর, 4 বছর, সেখানে এই এডুকেশনটা স্টপ হয়ে যায়। তারপরে আর এই শিক্ষার প্রয়োজন হয় না। এর পরবর্তী পর্যায়ের শিক্ষা, সেইটা হলো গিয়ে আহ 5 বছর থেকে মোটামুটি 11 12 এরকম। এইখানের এই সীমানাটাকে আমরা স্টপ করেছি হরমোনাল ডেভেলপমেন্ট, পিউবার্টি, বয়স সন্ধি, এই জায়গাটা থেকে। যদি কারোর 9 বছরে বয়স সন্ধি আসে, বয়স সন্ধি মানে কিন্তু ফিজিক্যাল মেন্টাল ডেভেলপমেন্ট। আজকালকার দিনে মেয়েদের, তারা হচ্ছে গিয়ে যেহেতু ওই উল্টো পাল্টা খায়, তারপরে বিভিন্ন টাইপের মুভি দেখা বা কিছু এতে ওদের হরমোনাল ডেভেলপমেন্ট বা মেনস্ট্রুয়েশন এটা 9 বছর 10 বছরে হয়ে যাচ্ছে। কিন্তু দেখতে হবে তার উপযুক্ত শারীরিক এবং মানসিক বিকাশ, সেইটা হচ্ছে গিয়ে বয়ঃসন্ধিকালীন হয়েছে কিনা। আমরা সবাই ম্যাচিওর, তো আমরা এই বয়ঃসন্ধিকালীন বিকাশটাকে বুঝতে শিখেছি। যদি বুঝতে না পারি, আমরা ক্লায়েন্টের ইয়ের কাছ থেকে জেনে নেবো। আমরা হচ্ছে গিয়ে বাবা মাকে জিজ্ঞেস করবো ও মেন্টাল ম্যাচুরিটি এসছে কিনা। বাবা মা বাচ্চা এদের সঙ্গে কথা বলে বুঝে যাবো। সে হচ্ছে খুব। তাহলে যে বয়সে আমাদের বাচ্চার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট হচ্ছে বা বয়ঃসন্ধি চালু হচ্ছে, সেই পর্যন্ত হচ্ছে 4th হাউসের বিদ্যা। এই সময় ওর বুদ্ধির বিশেষ দরকার নেই। এই সময় হচ্ছে গিয়ে স্নেহ, ভালোবাসা। আপনারা দেখবেন মন্টেসরি স্কুল, প্রাইমারি স্কুল, এই জায়গাটাতে মায়েরা অনেক বেশি অ্যাক্টিভ। বাবা প্রফেসর, মা হাউসওয়াইফ, কিন্তু মা পড়িয়ে দিচ্ছে বিশাল ভালো, বাবার কাছে বাচ্চা পড়তে পারছে না।
কারণ এই সময় হচ্ছে গিয়ে মাতৃত্ব, মায়ের মতো স্নেহ, এই ব্যাপারগুলো দরকার। আপনারা দেখবেন আপনাদের প্রত্যেকেরই ছেলে মেয়ে বা আছে বা হবে বা নেই বা যা হোক একটা কিছু হবে, দেখেছেন প্রাইমারি স্কুলে বেশিরভাগ ক্ষেত্রে ফিমেল টিচাররা বেশি সাকসেসফুল। প্রাইমারি স্কুলে ফিমেল টিচারদেরকে বেশি নেওয়া হয়, প্রায়োরিটি দেওয়া হয়। বেসরকারি প্রাইমারি স্কুলগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মহিলারা বেশি সাকসেসফুল হন। এটা আপনারা দেখেছেন, পুরুষরা মানতেও পারেন নাও মানতে পারেন, আমি আর কি বলবো। তাহলে এই সময় স্নেহ, ভালোবাসা, পরিবেশ, এই বিষয়গুলো অত্যন্ত বেশি গুরুত্ব দেয়। এবং বাচ্চা এই সময় হচ্ছে গিয়ে মোটামুটি যা দেখে তাই শেখে। এই সময়ের এডুকেশন হচ্ছে স্মৃতি নির্ভর এডুকেশন, সবার ক্ষেত্রে সমান। 10 পর্যন্ত মোটামুটি সব বাচ্চা একই রকম পড়ে। আইসিএসসি বোর্ডে 8 এর পর থেকে স্ট্রিম সিলেকশন করিয়ে দেওয়া হয়। তাহলে আইসিএসসি বোর্ডে ক্লাস 8 এর পর থেকে বুঝে যাওয়া হয় যে 13 বছরে বাচ্চা মানুষ হয়ে গেছে, এবার তুমি আলাদা আলাদা ভাগে। তাহলে এই যে 13 বছর পর্যন্ত বা 12 বছর পর্যন্ত, 20 বছর, এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে। এই পর্যন্ত যে এডুকেশন, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। এই সময়ের এডুকেশনটাকে আমরা জাজ করব 4th হাউস থেকে। এই সময় ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি এটা কিন্তু ট্যালেন্ট নয়, খেয়াল রাখতে হবে ক্রিয়েটিভিটি খুব বেশি অ্যাক্টিভ হয় না। এরপর থেকে ক্রিয়েটিভিটিটা অ্যাক্টিভ হতে থাকে। সেইটা হচ্ছে কোন বয়স, যখন বয়স সন্ধি। ক্রিয়েটিভিটি মানে কি, সৃজনশীলতা, সৃজন, সৃষ্টি, এগুলো হচ্ছে সৃষ্টি করবার ক্ষমতা। তো সৃষ্টি করবে কখন, যখন ভগবান তাকে সৃষ্টি করবার ক্ষমতা দেবে। ভগবান সৃষ্টি করবার ক্ষমতা দেবে কখন, যখন সে যৌন গৌণ দিক থেকে বিকশিত হতে পারবে। অ্যাস্ট্রোলজি এই শব্দটার মধ্যে দুটো ওয়ার্ড রয়েছে, অ্যাস্ট্রো আর একটা হচ্ছে লজিক। অ্যাস্টেরয়েড বা আকাশীয় বস্তু, আর তার সঙ্গে কিছুটা লজিক। তো যদি আমার কথা আপনাদের লজিক্যাল মনে না হয়, আপনারা সেখানে বলবেন যে এইখানে স্যার আপনার কথাটা না বললে গন্ডগোল হয়ে যাবে। আপনারা চ্যাট বক্সে লিখবেন যে এইখানে এই কথাটা গন্ডগোল হয়ে গেল, আপনি ঠিক বলছেন না। বললে পরে আবার অনেক লোকজন তারা সমস্যা শুরু করবে। তো আপনারা হচ্ছে কি লিখে দিতে পারেন, যদি আমার কোনো কথা মনে হয় ইললজিক্যাল, তাহলে সেটা আমাকে বলবেন। তো এবার হচ্ছে গিয়ে যখন আমরা সৃষ্টি করবার ক্ষমতা প্রাপ্ত হব কখন, যখন হচ্ছে গিয়ে আমাদের শরীর এবং মন পরিপূর্ণতা লাভ করছে। তাহলে মোটামুটি বয়ঃসন্ধির পরে। তাহলে সেই সময় থেকে আমাদের ক্রিয়েটিভিটি আমাদের এডুকেশনের উপরে প্রভাব বিস্তার করবে। ডিভিশন হবে সায়েন্স, কমার্স, আর্টস, স্পেশাল কিছু এডুকেশন, নন ফর্মাল এডুকেশন, ফর্মাল এডুকেশন, হাবি জাবি আমি সব জানি না। তো এই ডিভিশনটা কোন সময় থেকে হবে, আফটার 15 পর থেকে। তাহলে এই লেভেলের যে এডুকেশন যখন বয়ঃসন্ধি চলে এসেছে, সেই এডুকেশনটা আমরা জাজ করব 5th হাউস থেকে, 5 নম্বর ঘর থেকে। এই 5 নম্বর ঘরের যে কোয়ালিটি সেটা ইন্ডিকেট করবে যে বাচ্চা কি পড়বে, কোন দিকে যাবে, তার মেধা কতটা, সে ফিজিক্স পড়বে না সে হিস্ট্রি পড়বে, সে কি ভাষায় দখল প্রাপ্ত হবে। তো এই এই হচ্ছে গিয়ে আমাদের 5 নম্বর ঘরের এডুকেশন। এবার 5 নম্বর ঘরের এডুকেশন কমপ্লিট হবে হচ্ছে গিয়ে মোটামুটি 19-20 এরকম বয়সে গিয়ে। এবার স্ট্রিমটা সিলেক্টেড হয়ে গেছে, এবার আমি বুঝে গেছি যে আমি মোটামুটি কোন দিকে যেতে পারি। এবার কিন্তু আমার যে হায়ার এডুকেশন, এখানে অনেকটাই লাক ফ্যাক্টর, আমার ট্র্যাডিশন, আমার ফ্যামিলি, আমার ব্যাকআপ, এই সমস্ত বিষয়গুলো কাজ করবে। আর এক্সাম্পল দিই, ধর ক্লায়েন্ট সে হচ্ছে কি 2 বছর 3 বছর মেডিকেলের জন্য পরীক্ষা দিয়েছে, পায়নি চান্স, নেট দিয়েছে বা যেই মেডিকেল দিয়েছে, দিয়ে সে পায়নি, অনেক বড়, আমাদের থেকে অল্প বয়সে ছোট, কিন্তু এখন আমার ক্লায়েন্ট। তো তিনি চান্স পান, না পাওয়াতে নেক্সট অপশন তিনি চুজ করেছেন, তিনি নেপালে গিয়ে এমবিবিএস করে এসেছেন। এবার নেপালে গিয়ে এমবিবিএস করে ওখানে এমবিবিএস এ চান্স পেয়ে গেছে, বাবা ব্যাকআপ দিয়েছে, হয়ে গেছে ব্যাপারটা। এবার ওইটা করবার পরে জয়েন্ট বা নিট ক্র্যাক করাটা যতটা না টাফ ছিল, তার থেকে অনেক ইজি ছিল ইন্টারন্যাশনালি পড়তে যাওয়া। তো সে হচ্ছে গিয়ে নেপাল থেকে এমবিবিএস করে এসে এমডি করতে চলে গেছে 1 বছর করে লন্ডন। এবার এই যে লন্ডন থেকে এমডি করেছে, সেইখানে তার যে স্টেটাস এবং ইন্ডিয়াতে তার যে স্টেটাস, সেটা একটা হিউজ স্টেটাস। তাহলে এই যে স্টেটাসটা চেঞ্জ হয়ে গেল, এই যে একটা জায়গা থেকে আর একটা জায়গাতে এটা হলো, এটা তার ট্যালেন্ট মেধা কিছুতে হয়নি,
এটা একমাত্র দুটো জিনিস কাজ করেছে। একটা হচ্ছে বাবার টাকা, আর সেকেন্ড হচ্ছে কপাল। তাহলে এই জায়গাটা যে হলো, এখানে আমাদের নাইন্থ হাউসটা ভীষণভাবে অ্যাক্টিভেটেড হলো। এবার পড়তে 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 এবার খানিকক্ষণ পরে তারপরে হচ্ছে গিয়ে পড়াশোনার ডিগ্রি হয়ে গেল, মাস্টার্স হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তারপরে কি হলো, এবার একটা চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে হবে, ইউপিএসসির জন্য দিল্লিতে পড়তে চলে গেল। এবার অ্যাক্টিভেটেড হলো টেন্থ হাউস। এই যে টেন্থ হাউস অ্যাক্টিভেটেড হলো, কর্মমুখী প্রশিক্ষণ এবং কর্ম সংক্রান্ত পড়াশোনা, চাকরির জন্য পড়াশোনা, এই প্রত্যেকটা জায়গাতে একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। পড়াশুনো যাই হোক না কেন, লাগবে মেধা, লাগবে স্মৃতি। মেধা স্মৃতি এই দুটো ছাড়া শিক্ষা হবে না। কিছু মেধা লাগবে, কিছু স্মৃতি থাকবে। মাথা মোটা হতেই পারে কেউ, কেউ হচ্ছে গিয়ে একদম মাথা মোটা হতে পারে। এরকম নয় যে সবাই আইনস্টাইন হবেন, সবাই স্টিফেন হকিং হবেন, এরকম নয়। কিন্তু কিছুটা মেধা আছে, হতেই পারে অনেক কম, অনেকের থেকে অনেক কম, জিরোর থেকেও কাছাকাছি। তো কিন্তু কিছু আছে, তো এটা লাগবে। আর আরেকটা হচ্ছে স্মৃতি, কিছুটা পড়াশোনা মাথায় রাখতে হবে, কিছু হলেও রাখতে হবে। এই দুটো আমাদের মাস্ট। কিছুটা ধৈর্য লাগবে। তাহলে এইবার যখনই পড়াশুনো করবে, তখনই কিন্তু 1 3 5 টিপ থাকবে। এক হচ্ছে আমি পড়ব, তিন হচ্ছে আমার চেষ্টা, আমার উদ্যম, আমার ধৈর্য, আমার প্রয়াস, পাঁচ হচ্ছে আমার শিক্ষা। বেসিক্যালি যদি একটা হাউসকে বলা হয় হুইচ ইজ দ্য হাউস অফ এডুকেশন, সেই ক্ষেত্রে অনেকে 4 কে বলবেন, অনেকে 9 কে বলবেন, বাট আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড বলবো, এডুকেশন, হাউস অফ এডুকেশন এটা হচ্ছে ফিফথ। যখনই আমি শিক্ষা গ্রহণ করব, তখনই আবার অ্যাকসেপ্টেন্স তৈরি হবে, আমি গ্রহণ করব। আমি তখনই হচ্ছে গিয়ে কিছুকে নেব আমার মধ্যে। এবারে এই যে কিছু শিক্ষা, কিছু এডুকেশন, কিছু জ্ঞান, কিছু নলেজ আমার ভেতরে নেব, এই হাউস অফ অ্যাকসেপ্টেন্স, এটাই কিন্তু আমরা ফিফথ হাউস থেকে দেখি। যখনই আমি ইয়ে হব, যখনই আমি এনরিচড হব কিছু জ্ঞানের মাধ্যমে, তখনই কিন্তু আমরা ফিফথ হাউসের ভাইব্রেশন দেখতে পাবো। তাহলে 1 3 5 এগুলো হচ্ছে এসেনশিয়াল। এরপরে বৃহস্পতি, বুধ, চন্দ্র, শুক্র, রবি, এদের প্রত্যেকের গুরুত্ব রয়েছে। এই গুরুত্বগুলো আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি বুঝতে হবে। বৃহস্পতি খারাপ, রেজাল্ট দুটো। নাম্বার 1 হচ্ছে স্মৃতিশক্তি ভালো না, নাম্বার 2 হচ্ছে পেট খারাপের জন্য পরীক্ষায় গন্ডগোল, লিভারের সমস্যা, হজম করতে পারে। আর প্রথমটা হচ্ছে স্মৃতিশক্তি খারাপ। বৃহস্পতি খারাপ, কিন্তু বুধ খুব ভালো, রেজাল্ট অসাধারণ। কারণ এই পরীক্ষার আগের দিন যা পড়ছে, পরীক্ষাতে গিয়ে লিখছে, লিখে পাস করে বেরিয়ে আসছে। দুর্দান্ত ব্যাপার। চন্দ্র খুব ভালো, বুধটা মোটামুটি, বৃহস্পতিটা মাঝারি। গার্ডিয়ানদের দেখবেন একটা বিরাট অভিযোগ আসবে, সেটা হচ্ছে কোচিং এ ফার্স্ট হয় আমার ছেলে, কিন্তু পরীক্ষায় পাস করতে গিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে। কোচিং এ ফার্স্ট হচ্ছে, পরীক্ষার সময় গন্ডগোল। কারণ ওই পরীক্ষার যে প্রেশার, পরীক্ষার যে টেনশন, সেটা সে নিতে পারছে না। চন্দ্রটা খুব ভালো, পড়ছে, মনোযোগ দিয়ে পড়ছে, কিন্তু সেই পরীক্ষার সময় যে মেন্টাল স্ট্যামিনা, মেন্টাল যে অ্যাড্রিনালিনকে নিয়ে ওকে যেতে হবে, যে যা আসবে লিখে আসবো, লড়কে লেঙ্গে হিন্দুস্তান, এই যে মেন্টালিটি, এই মেন্টালিটি তৈরি হচ্ছে না। কারণ হচ্ছে গিয়ে বুধ বৃহস্পতি, বুধটা দুর্বল, বৃহস্পতিটা মাঝারি। একটু মঙ্গলের সাপোর্ট পেলে ভালো হতো। তো পড়লো না, পড়াশোনা একদম করলো না, পরীক্ষার সময় ছোট কাগজ নিয়ে গেল, নিয়ে গিয়ে দিব্যি রেজাল্ট করে বেরিয়ে গেল, বোর্ডেও 2 4 লাইন লিখে দিয়েছে। রাহু স্ট্রং, রাহুর সঙ্গে বৃহস্পতির সম্পর্ক, রাহু বলবান, ব্যাস, কিছু দেখতে হবে না, দেখে পিস করে যাবে, কেউ আটকাতে পারবে না। কারণ জায়গা নেই। কারণ রাহু এটা হচ্ছে অত্যন্ত বলবান ব্যক্তি। এবার যখন রাহু কিছু দেয় আর রাহু কিছু নেয়, সেটাকে আটকানো রিয়েলি টাফ। তো এবার এই বিষয়গুলোকে আপনাদের উপলব্ধি করতে হবে। সেই একই কথা বারবার আমি বলি, সেটা হচ্ছে উপলব্ধি। তাহলে প্রথম আমরা চলে আসি মেধা। মেধা আপনাকে কে দেবে? মেধা আপনাকে দেবে প্রকৃতপক্ষে রবি লগ্ন। কিন্তু এই মেধাকে কাজে লাগানো সহজ নয়। মেধার ক্ষেত্রে আপনি দেখবেন বুধ মোটামুটি ভালো রয়েছে, জাতকের বিশাল মেধা, একদম চোখ বন্ধ করে প্রেডিক্ট করবেন। কিছু কিছু ম্যাজিক্যাল ইভেন্ট রয়েছে। আজকে আমি মোহাম্মদ ইউনুসের কুণ্ডলী দেখছিলাম।
তো মোহাম্মদ ইউনুস আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, বাংলাদেশে খুব এখন প্রমিনেন্ট ফিগার উনি। তো মোহাম্মদ ইউনুস ওনার হচ্ছে গিয়ে চন্দ্র এবং কেতু একসঙ্গে যুক্ত হয়ে রয়েছে, এবং এই চন্দ্র কেতু কম্বিনেশন, ওনার অ্যাকচুয়ালি লগ্ন হচ্ছে কর্কট, নবমে চন্দ্র এবং কেতু রয়েছে মিলে। তো এই যে চন্দ্র কেতু কম্বিনেশন, এইটা কিন্তু ওনার যে ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড, নতুন কিছু বার করবার ক্ষমতা, মানে সাবকনশিয়াস মাইন্ডের অ্যাক্টিভেশন লেভেল বাড়িয়ে দিয়েছে, এবং উনি নোবেল পেয়ে গেছেন। তো এই যে নতুন কিছু একটা ভাবা, এই ভাবার জায়গাটাকে করে দিয়েছে চন্দ্র আর কেতু। আপনারা আমরা একটু ডাইভার্ট করছি, একটা জায়গা আমাদের বাদ চলে গেছে, সেটা হচ্ছে 8 নম্বর ঘর। 8 নম্বর ঘর হচ্ছে গিয়ে পিওর রিসার্চের ঘর, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। 8 নম্বর ঘরটা হচ্ছে পিওর রিসার্চের ঘর। তো যারা এখনকার দিনে পিএইচডি করেন, এটা মোটামুটি একটু অন্য টাইপের, এটাও ওয়ান কাইন্ড অফ কোর্স টাইপের। আর কিছু কিছু মানুষ পিএইচডি করেন, তারা হচ্ছে কিছু থিওরি তত্ত্ব, কিছু বিষয়কে বার করেন, মানে আবিষ্কার, আবিষ্কার বা উদ্ভাবন। কিন্তু এমনিতে হচ্ছে গিয়ে পিএইচডি করা মানেই যে কিছু নতুন আবিষ্কার করে ফেলেছেন এরকম নয়। প্রচুর বিষয় আছে, জার্নালে লিখেছেন বা এইভাবে করেছেন, কোন কাইন্ড অফ স্টাডি, পড়াশোনা। তো পিএইচডি যেটা একদম বিশুদ্ধ, আমরা আম, কোনো কিছুকে আবিষ্কার করি, একদম নতুন মনের ভেতর থেকে খুঁজে বার করবো, কোনো একটা একদম নতুন কিছু একটা বার করবো, সেখানে কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ হবে। সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে 8 নম্বর ঘর। এবং যখনই পিএইচডি বা পিএইচডি না, একদম মানে বিশাল গবেষণা টাইপের একটা কিছু করছে, তখন কিন্তু আমাদের 8 নম্বর ঘরটা দেখতে হবে। এছাড়াও বিদেশে শিক্ষা, ঘরে শিক্ষা, অল্প দিনের জন্য বিদেশে গিয়ে ইন্টার্নশিপ করতে গেল, সেরকম শিক্ষা, লাস্ট। তাহলে প্রথমে আমরা মেরিট দেখলাম। মেরিটের ক্ষেত্রে লগ্নটাকে বলবান হতে হবে। লগ্ন বলবান হলে তার মেধা শক্তি বাড়বে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে স্মৃতি। দুরকম স্মৃতি আপনারা সবাই জানেন, ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী। দীর্ঘস্থায়ী স্মৃতির কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, আর ক্ষণস্থায়ী স্মৃতির কারক গ্রহ হচ্ছে চন্দ্র এবং বুধ। এবার ওই পরীক্ষার হলে যাব, গিয়ে পড়ে গড়গড় গড়গড় করে লিখে দিয়ে চলে আসবো, এইটা হচ্ছে বুধের কাজ। আর চন্দ্র ক্ষণস্থায়ী স্মৃতি, কিন্তু চন্দ্র নিতে পারে, কিন্তু সেই সময় ইনস্ট্যান্টলি অত কিছু বার করতে পারবে না। কারণ চন্দ্রের সেই নার্ভকে স্পেসিফিক্যালি স্ট্যামিনা, উইথ স্ট্যামিনা রাখার ক্ষমতা, এটা চন্দ্রের ক্ষেত্রে কম। বুধের যে লেভেল আছে, সেই লেভেলে পড়লাম আজকে, গিয়ে কালকে পরীক্ষা দেবো, এই স্ট্রেংথ এটা চন্দ্রের নেই। চন্দ্রর ক্ষেত্রে ব্যাপারটা কিরকম তাহলে? পড়ানো হচ্ছে, চন্দ্র সঙ্গে সঙ্গে বুঝে নিল, চন্দ্র সঙ্গে সঙ্গে মনে রেখে দিল, রেখে দিয়ে দু চারটে প্রশ্ন করলো, কিন্তু বাড়ি যেতে যেতে সেটা যদি আবার 3-4 বার না পড়ে, তাহলে সেটা ভুলে যাবে। তাহলে চন্দ্র হচ্ছে চটজলদি মাথার মধ্যে ধরে নেওয়া। এটার সঙ্গে শিখন, শিখন ব্যাপারটা নিশ্চয়ই আপনারা জানেন, সেটা হচ্ছে শেখার ক্ষমতা। শিক্ষণ নয়, কিন্তু শিক্ষণ হচ্ছে শিক্ষানোর ক্ষমতা। সেটা হচ্ছে বৃহস্পতির কাছে আছে, শুক্রের কাছে আছে, শনির কাছেও অল্প বিস্তর আছে, রাহুর কাছেও অল্প বিস্তর আছে। কিন্তু শিখন ক্ষমতা হচ্ছে শেখার ক্ষমতা, যেটা এখন আপনাদের মধ্যে রয়েছে। তো এইটাকে কন্ট্রোল করবে বুধ। বুধ কিন্তু দ্রুত শিখতে সাহায্য করবে। যার বুধ ভালো, তারা একই সঙ্গে অনেক সাবজেক্ট শিখে নিতে পারবে। একই সঙ্গে গড় গড় করে 24টা সাবজেক্ট শিখছে, সেই ক্ষমতাটা কিন্তু বুধের ক্ষেত্রে আছে। তাহলে এই বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবার স্মৃতিশক্তির পরে আমরা যাব হচ্ছে গিয়ে ধৈর্য। ধৈর্য এটা দেবে থার্ড হাউস, তৃতীয় ঘর। থার্ড হাউসে পাপ গ্রহ, বা সে কিন্তু তার মধ্যে ধৈর্য থাকবে না। এবার থার্ড হাউসের ধৈর্য, এইটা আরেকটা জায়গা থেকেও কন্ট্রোলড হয়। থার্ড হাউস হচ্ছে ফোর্থের ট্রিপ। তাহলে 4 নম্বর ঘরের ব্যয়, 4 নম্বর হচ্ছে মনঃসংযোগ, কনসেন্ট্রেশন, তার যে ব্যয়, সেই ব্যয়কে নিয়ন্ত্রণ করবে কে? থার্ড হাউস। তাহলে থার্ড হাউসে যদি পাপগ্রহ থাকে, তাহলে দ্রুত ব্যয় হবে। আর থার্ড হাউসে যদি শুভ গ্রহ থাকে, তাহলে চট করে স্মৃতি, কনসেন্ট্রেশন নষ্ট হবে না।
তার মানে ধৈর্যের জায়গাটা স্ট্রং হবে। তাহলে থার্ড ফোর্থ এরা হচ্ছে একসঙ্গে কাজ করবে। থার্ড থেকে আরেকটা বিষয় আমরা দেখবো, সেটা হচ্ছে উৎসাহ, উদ্যম। আপনাদের এই যে উৎসাহ, আপনাদের ওভারঅল থার্ড হাউস কিন্তু যথেষ্ট স্ট্রং। থার্ড হাউসের আরেকটা কাণ্ড রয়েছে, সেটা হচ্ছে স্বল্পকালীন বিদেশ যাত্রা। যে অল্প একটু কয়েকটা দিনের জন্য কিছু একটা ট্রেনিং করাতে অফিস পাঠিয়ে দিল, ট্রেনিং মানে শেখা, তো শিখতে অফিস পাঠিয়ে দিল যে যাও তো বাবু, শিখে এসো, শিখে এসে এখানে করবে। তো এই যে অল্প দিনের জন্য বিদেশ যাত্রা, শেখার জন্য দূরদেশ যাত্রা, অন্য কোথাও যাত্রা, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের থার্ড হাউসের ইমপ্লিমেন্টেশন রয়েছে। ধৈর্যের সঙ্গে অ্যাসোসিয়েটেড গ্রহ শনিদেব, দেবগুরু বৃহস্পতি। শনিদেব যদি ভালোভাবে থার্ডে বসেন এবং কোনো উপচয় স্থানে বসেন, জন্মকুণ্ডলিতে বলবান হন, তাহলে সেই জাতকের প্রচুর ধৈর্য দেখতে পাওয়া যায়, প্রচুর প্রচুর সম্ভব ধৈর্য। ভালো বৃহস্পতিও খুব ধৈর্যশীল করে, একদম ঠান্ডা মাথায় শান্ত ভাবে, ব্যাপক ধৈর্য। তো ধৈর্যের পরে তারপরে আমাদের মনঃসংযোগ, মন, 4 নম্বর ঘর আমরা এইমাত্র বললাম। সঙ্গে সঙ্গে চন্দ্র, বৃহস্পতি অবশ্যই গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমাদের কনসিয়াস, সাবকনসিয়াস, আনকনসিয়াস আছে, এদেরকেও আমাদের দেখতে হবে। প্লুটো, কেতু, এগুলোকেও দেখতে হবে। 12 নম্বর ঘর দেখতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, স্পেশালি যখন কোনো জিনিসকে একটু ডিপ বিচার করতে যাবেন, কঠিন ডিপ বিচার করা, সময় পাই না, মানুষ সাহায্য করে না, জ্যোতিষ শিখতে সাহায্য পাই না আমরা। তো ডিপ বিচার যখন করবেন তখন তত্ত্বটাকে খুব বেশি করে গুরুত্ব দেবেন। তত্ত্ব মানে হচ্ছে, ধরুন রাহু এখন মীন রাশিতে আছে, মানে কর্কট, বৃশ্চিক, মীন, তিনটে তত্ত্ব, তিনটেই জল তত্ত্ব, এই তিনটে তত্ত্বের মানুষরাই কিন্তু পীড়িত আছে। এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। কেতু এখন রয়েছে কন্যা রাশিতে, তাহলে কন্যা, বৃষ এবং মকর, এরা কিন্তু যথেষ্ট কনফিউশনের মধ্যে রয়েছে। কিছু কিছু অতি চালাক ব্যক্তি, তারা কনফিউজড হয় না, আর কিছু কিছু জেনারেল মানুষ তারা হচ্ছে কি কনফিউশনের মধ্যেই থাকে। আচ্ছা, তাহলে এই বিষয়টা মোটামুটি আমরা কিছুটা বুঝতে পারলাম। মোটামুটি এডুকেশনের বেসিক পার্ট গুলো আমাদের হলো। এবার হচ্ছে কম্পিটিশন, ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে, লড়াই করবে, শরীরটা ভালো থাকবে, প্রচুর লড়াকু মানসিকতা নিয়ে পড়াশোনা করবে। এই জায়গাটাতে আমাদের যেটা দরকার, সেটা হচ্ছে 6th হাউস, 6 নম্বর। 6 নম্বর ঘরটা ভালো থাকা দরকার। কারণ না হলে পরীক্ষার সময় গিয়ে পেটের সমস্যা, পরীক্ষার সময় গিয়ে নার্ভ কাজ করছে না। আমার চেনা একটি ছেলে আছে, একদম সিম্পল হোমিওপ্যাথি ওষুধের ব্যবসা করে। ওর মতন ট্যালেন্টেড ছেলে খুব কম পাওয়া যায়, কিন্তু পরীক্ষায় বারংবার ফেল। কারণ সে পরীক্ষাটা দিতে পারে না, পরীক্ষার টেনশনে অসুস্থ হয়ে পড়ে। ওখানে যদি বসে 2-4 লাইন লিখে আসে তাও সে পাশ করতে পারবে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে লিখবার সময় সে মানে পারে না, অসুস্থ হয়ে পড়ে, অজ্ঞান হয়ে যাচ্ছে, তার মাথা ভারী হয়ে যাচ্ছে, ফলে সে পাশ করতে পারছে না। তো কিন্তু ওর মতন ভালো ছেলের রেয়ার, খুবই কম। এই সমস্যা 6 হাউসের প্রবলেম, বুধের প্রবলেম। এরপরে যেটা, সেটা হচ্ছে আমাদের উম সাকসেস, ভাগ্য, লাক সাপোর্ট। সেটার জন্য আমরা 9 আর 11কে দেখব। স্পেশালি আমরা 11কে বেশি গুরুত্ব দেব। 9 তো আমাদের আছেই, কিন্তু আমরা 11 নম্বর ঘরটাকে, লাক সাপোর্ট, ভাগ্য, এগুলোর জন্য গুরুত্ব দেবো বেশি। তো 9 নম্বর ঘরকে আমাদের ভাগ্য ভাব হিসেবে ট্রিট করা হয়েছে, বাট আপনারা ওই ভাবটাকে ভাগ্য ভাব হিসেবে না ট্রিট করে হাউস অফ অরিজিন অথবা হাউস অফ জ্ঞানা, এইটা হিসেবে, বা হাউস অফ ধর্মা, এই ব্যাপারটা হিসেবে ট্রিট করতে পারেন। কারণ ভাগ্যের বিচার এইটা শুধুমাত্র 9 নম্বর ঘর থেকে করা সম্ভব নয়। কারণ আমি লগ্ন, 9 নম্বর ঘর তো আমার পিতা, আমি লগ্নটা দেখবো না ভাগ্য বিচারের সময়? আমার খাওয়া দাওয়া, আমার চলন চলাফেরা, আমার স্মার্টনেস, আমার মা, আমার পরিবার, আমার পরিবেশ, আমার প্রকৃতি, আমার প্রতিবেশী,
আমার প্রেম, আমার ভালোবাসা, আমার শত্রু, এটা সবই তো ভাগ্যকে ইনফ্লুয়েন্স করবে। স্ত্রী ভাগ্য, এগুলো সবই ঘর ভাগ্যের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ভাগ্য হচ্ছে কি একটা কম্বিনেশন, অ্যাকুমুলেশন, বিভিন্ন ইভেন্টের অ্যাকুমুলেশন, ওয়েদার দিস ইভেন্টস আর গুড ফর ইউ, ব্যাড ফর। যদি এই ইভেন্ট গুলো আপনার জন্য ভালো হয় বা আপনি খুশি খুশি হন, তাহলে আপনার সৌভাগ্য। আর যদি এই ঘটনাগুলো আপনার জন্য খুব একটা সাপোর্টিভ না হয়, তাহলে আপনি সৌভাগ্যবান নন। তাহলে হচ্ছে গিয়ে মোটামুটি বোঝা গেল। তাহলে এইবার আমাদের 11th হাউসটাকেও দেখতে হবে। প্রচুর পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে দেখা গেল পরীক্ষার সময় নাম্বারটা কমে গেছে, কোনো না কোনো কারণে গন্ডগোল পেকে গেছে। হুম। আমি মাধ্যমিক পরীক্ষার সময় খাতাপত্র দেখেছি, কিছু কিছু লোককে প্রথম দিকে একটু ওভার মার্কিং হয়েছিল। তারপরে হচ্ছে কি আমার হেড এক্সামিনার বললেন যে এগুলো আপনি তো ঠিক করেননি, কোনো কারণে হেড এক্সামিনারের সঙ্গে আমার বনেনি। তো আমার মাথাটা গরম হয়ে গেছে। এরপরে আমি একদম খুঁটিয়ে খুঁটিয়ে বানানের ছোট্ট ছোট্ট ভুলে মার্ক করেছি, করে নাম্বার কেটেছি। তাহলে এই যে আগের মার্কস গুলো আর পরের মার্কস গুলো, এগুলো তো ম্যানুয়াল হচ্ছে। যখন একজন মানুষ ব্যাপারটাকে করছে, তখন তার ইমোশন এবং রেজাল্টের সঙ্গে টাচড। কারণ আমাকে যখন প্রেশার দেওয়া হলো, প্রেশার দেওয়াটা উনি ইচ্ছে করে করেছেন, কারণ আমার সঙ্গে ওনার একটা বচসা হয়েছিল। প্রেশার দেওয়ার কথাই নয়, কারণ সব জায়গাতেই আমরা আহ ইয়ে করি, আমরা সব জায়গাতেই একটু ওভার মার্কিং করা হয় বা এরকম ব্যাপারগুলো করা হয়। ফলে ভাগ্য, এই জায়গাটা হচ্ছে ওদের ভাগ্য। যে মোটামুটি 30 পেত, তার নাম্বারটা কিন্তু 20 কম হয়ে যাবে, কারণ ওই ছোট্ট ছোট্ট ভুলের জন্য নাম্বার কম হবে। তাহলে এই জায়গাটা আমাদের ডিপেন্ড করবে 11th হাউসের উপর। তাহলে মোটামুটি আমরা বিষয়টা বুঝতে পারলাম। এবার এই সময় এখন যেটা ভীষণ কঠিন ব্যাপার, সেটা হচ্ছে কোন সাবজেক্ট কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে, সেইটাকে আইডেন্টিফাই করা। রোজ রোজ নতুন নতুন স্ট্রিম তৈরি হচ্ছে। সেদিন একটা স্ট্রিমের নাম শুনলাম, সেটা হচ্ছে গিয়ে মিউজিমোলজি। তা প্রথমে ভেবেছিলাম মিউজিক, তারপরে বুঝলাম যে না, এটা মিউজিয়াম নিয়ে পড়াশোনা, এবং এটার জন্য ইতিহাস নিয়ে পড়তে হয়। আমি তো জীবনে কোনোদিন শুনিনি মিউজিয়ামোলজি। মিউজিয়ামোলজি তো শুনলাম। মেয়েটা মাস্টার্স করছে, পিএইচডি তে ভর্তি হবে, মাস্টার্স এর পরীক্ষা শেষ, পরীক্ষা শেষ করে পিএইচডি তে ভর্তি হবে। সেই সময় তার কাছে 4টে সরকারি চাকরির অফার। পরীক্ষা হয় না, ডিরেক্ট রিক্রুটমেন্ট, কলেজ থেকে ডিরেক্ট রিক্রুটমেন্ট হয়। ভাবুন। এবার চান্স পাওয়াটা একটু কঠিন, 20টা সিট ছিল নাকি ওদের ওই সময়। তো ও যা বলেছে আমিও তাই আপনাদেরকে বললাম, সত্য মিথ্যা জানি না। তো এবার এই যে উম, নতুন নতুন সাবজেক্ট, এগুলোকে আইডেন্টিফাই করা রীতিমতো কঠিন। তো আমাদের হচ্ছে গিয়ে প্রত্যেকটা সাবজেক্টের জন্য এক গ্রহরা রয়েছে, গ্রহরা সাপোর্ট করবে আমাদেরকে। কিন্তু তা সত্ত্বেও আলটিমেটলি সাবজেক্ট সিলেকশন করা রিয়েলি টাফ। তো এই ক্ষেত্রে যে সাবজেক্ট গুলো রয়েছে, সেগুলোকে আমি একবার একটু বলে দিই। এর মধ্যে প্রথম আমরা নেব হচ্ছে গিয়ে, আমি বোধহয় এগুলো আপনাদেরকে একবার পড়িয়েছিলাম, তাও আমি একবার বলে দিই। এদের মধ্যে প্রথম আমরা নেব বুধ। বুধ কি? বুধ হচ্ছে বাক্য রিলেটেড যে কোনো এডুকেশন, মেধা সম্পর্কিত যে কোনো এডুকেশন, গণিত শাস্ত্র, হিসেব শাস্ত্র, সাংবাদিকতা, এই ব্যাপারগুলো বুধের মধ্যে আসবে। আমরা এখন যেটা পড়ছি অ্যাস্ট্রোলজি, এটাতে বুধের সম্পর্ক ভীষণ ভীষণ বেশি। এরপরে হচ্ছে পাবলিক রিলেশনশিপ, এগুলো হচ্ছে বুধের। তো এগুলো ছাড়াও এডিটিং, যে কোনো জায়গা যেখানে পারফেকশন দরকার হতে পারে, সেখানে বুধের একটা অ্যাটাচমেন্ট থাকবে। বুধ আমাদেরকে যেটা প্রদান করে, সেটা হচ্ছে মেধা। 2 নম্বর প্রদান করে কি? উপস্থিত বুদ্ধি। 3 নম্বর অনুকরণ প্রিয়। অনুকরণ প্রিয়তা মানে হচ্ছে কি অন্যেরটা দেখে দেখে লেখা, বা অন্য একটা কিছু করছে সেটা আমিও করবো, এটা আমরা সবাই কম বেশি করি।
এরপরে বুধ দেয় ক্ষণস্থায়ী স্মৃতি আর দ্রুত শেখার ক্ষমতা। এবার যে এডুকেশনের ক্ষেত্রে এই বিষয়গুলো ইম্পর্টেন্ট, এগুলো আমরা দেখে প্রেডিক্ট করব, অবস্থা বুঝে আমাদেরকে ব্যবস্থা করতে হবে। নেক্সট হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি আমাদের ভারী ভরকম সাবজেক্ট গুলোকে দেয়, যেমন ভাষা, ইতিহাস, সেই সব সাবজেক্ট যেখানে মুখস্থ করতে হয়, ধর্মজ্ঞান, সংস্কৃত, নীতিশাস্ত্র, রোগ নির্ণয় সম্পর্কিত যে কোনো শাস্ত্র, নিউট্রিশন মানে পুষ্টি, এটা হচ্ছে গিয়ে বৃহস্পতির। তবে পুষ্টি পড়লেই কিন্তু সেখানে চন্দ্র আসবে। এরপরে যে কোনো অ্যানালাইটিক্যাল সাবজেক্ট যেখানে বিশ্লেষণ করতে হয়, সেটা ডেটা ডেটা অ্যানালাইসিস হতে পারে বা অন্য কোনো রকম বিশ্লেষণ পদ্ধতি। পরিবেশ সংক্রান্ত বিদ্যা, এনভায়রনমেন্টাল সায়েন্স, বৃহস্পতি, সঙ্গে চন্দ্র অবশ্যই পড়তে হবে। এরপরে হচ্ছে গিয়ে কিছু কিছু জায়গায় বৃহস্পতি অ্যাডমিনিস্ট্রেশন দেয়, যেমন এমবিএ, বিবিএ এগুলো আমরা করি, এখানে বৃহস্পতির বিরাট গুরুত্ব। কারণ এই ক্ষেত্রে আমাদের বুধের ছেলে মানুষ দিয়ে নয়, বৃহস্পতির গাম্ভীর্য দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে, আর রবির ডমিনেটিং এবিলিটি দিয়ে শাসন করতে হবে। তাহলে এই ব্যাপারটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। তাহলে এমবিএ, বিবিএ এইরকম যে জায়গাগুলো, যেমন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আইএএস হবে, আইপিএস হবে, ডাব্লিউবিসিএস হবে, আমরা কি বলি, রবি সঙ্গে বৃহস্পতিকে নিতেই হবে, না হলে কিন্তু সে ওই লেভেলের সার্ভিস পাবে না, তখন হচ্ছে গিয়ে গন্ডগোল দেখতে পাওয়া যাবে। এরপরে আমাদের বৃহস্পতির হাতে রয়েছে কম্পিউটার প্রোগ্রামিং, তারপরে রয়েছে অপারেটিং, ঔষধ শাস্ত্র। আচ্ছা, কম্পিউটার প্রোগ্রামিং এর ক্ষেত্রে শুক্র এবং শনিকেও কিন্তু নিতে হবে। যদি হার্ডওয়্যার বা মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং হয়, সেই ক্ষেত্রে শনি আসবে। আর যদি এই ক্ষেত্রে আমাদের ল্যাঙ্গুয়েজ, যেহেতু এখানে একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ রয়েছে, এখানে প্রচুর অ্যানালাইটিক্যাল সাবজেক্ট আসবে, এখানে লজিক কাজ করবে, সেই সমস্ত জায়গাগুলোতে বৃহস্পতিকে নিতে হবে। ঔষধ শাস্ত্র, ভেষজ বিদ্যা, এই বিষয়গুলো আমাদের লাগবে। তারপরে হচ্ছে আয়ুর্বেদ জ্ঞান, জড়িবুটি, যোগা। যোগাতে কিন্তু বৃহস্পতি এবং শনি এবং মঙ্গল এই তিনটেকে লাগবে। এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, যোগা পুরোপুরি মঙ্গল ওরিয়েন্টেড শিক্ষা নয়, এখানে কিন্তু বৃহস্পতি রয়েছে। একটা জিনিস ইয়ে করে, যোগাটাকে আমরা পড়ি হচ্ছে গিয়ে হিলিং এর জন্য, শরীর স্বাস্থ্যকে সুস্থ করবার জন্য। তো এর সঙ্গে বৃহস্পতি আমাদেরকে যা যা দেবে, সেটা হচ্ছে স্মৃতিশক্তি, জ্ঞান, প্রিয়তা, আমাদের শেখার ইচ্ছা, আগ্রহ, সেটাকে দেবে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি দেবে বাধ্যতা। এছাড়াও কিছু কিছু এডুকেশন বৃহস্পতির হাতে রয়েছে, তার মধ্যে রয়েছে দর্শন, তার মধ্যে রয়েছে আইন। আরেকটা বিষয় বৃহস্পতি ভীষণ ভাবে দেয়, সেটা হচ্ছে যা বলেছে গুরু তাই শুনবো আমি, মানে গুরু ভক্তি। গুরু যা বলেছেন আমি সেইটাকে হচ্ছে গিয়ে মানব, মানে গুরু আমার ভগবান। গুরু নিয়ে একটা আহ ইয়ে আছে, আমরা বিভিন্ন জায়গায় শুনি যে যদ্যপি মোর গুরু সুরি বাড়ি যায় বা এরকম সুরিখানা যায়, তদ্যপি তোমার গুরু সদানন্দ রায় বা এরকম টাইপের একটা রয়েছে। মানে আমার গুরুর চরিত্র, আমার গুরুর চিন্তা যতই খারাপ হোক, আমার গুরু আমার গুরু, এই ফিলিংসটা দেয় হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তবে আমি কখনোই বলবো না এটা মানতে, প্রত্যেকের মানুষের ক্ষেত্রেই আহ বিচার বুদ্ধি অনুযায়ী বিষয়গুলোকে ঠিকঠাক করা উচিত। এনিওয়ে, আমাদের হেডেক নেই। আহ এরপরে হচ্ছে গিয়ে উম সিস্টেমেটিক ব্যাপারটা আমরা বললাম, জ্ঞান প্রিয়তা তো বলেছি। উম আরেকটা বিষয় বৃহস্পতি দেয়, সেটা হচ্ছে কোনো একটা বিষয়ের দিকে আমি এগিয়ে যাব, আমি একটা সাবজেক্ট নিয়ে পড়বো, তার জন্য একটা পরিকল্পনা দরকার। এবার এই পরিকল্পনাটা করে বুধ, কিন্তু সেই পরিকল্পনার যে বাস্তবায়ন পদ্ধতি, বাস্তবের সঙ্গে মাথায় রেখে পরিকল্পনা করা, সেইটাকে করায় হচ্ছে দেবগুরু বৃহস্পতি। বুধের পরিকল্পনা আর বৃহস্পতির সাপোর্ট যদি না থাকে, তাহলে সেটা অবাস্তব, ব্যর্থ পরিকল্পনা হবে। বুধ পরিকল্পনা করবে,
সেটাকে সাকসেসফুল করবার জন্য বৃহস্পতির সাপোর্ট লাগবে। বয়স হয়ে যাচ্ছে, 3বার জল খেলাম। তো এরপরে হচ্ছে গিয়ে আমাদের পড়তে হবে শনিদেব। শনিদেব কি পড়াবেন? ইতিহাস, ইংরাজি, যে কোনো বিদেশি বিদ্যা শনিদেব। এর সঙ্গে রয়েছে পদার্থবিদ্যা বা পদার্থবিদ্যার যে কোনো স্ট্রিম। রবি, শনি, এরা মহাকাশ বিদ্যাকে ইন্ডিকেট করে। শনি মহাকাশ বিদ্যা দেয়, শনি জ্যোতিষ শাস্ত্র দেয়, শনি তন্ত্র বিদ্যা দেয়। এছাড়া যে কোনো মেটাল রিলেটেড বিদ্যা, সেখানে শনির একটা বিষয় রয়েছে। শনি ওরিয়েন্টেড বিদ্যা, মাইনিং, ইঞ্জিনিয়ারিং, সেগুলো শনি। বড় বড় মানে ম্যাসিভ মেশিন তৈরি করার জন্য যে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, সেগুলো শনি দিয়ে থাকে। ধৃত বিদ্যা, বোন রিলেটেড বিদ্যা, টিথ, দাঁত, দাঁত সংক্রান্ত বিদ্যা। কম্পিউটার হার্ডওয়্যার শনি দিয়ে থাকেন। চামড়া সংক্রান্ত যে কোনো বিদ্যা, পরিশ্রম, এটা হচ্ছে গিয়ে আমরা শরীর থেকে পেয়ে থাকি। শনি আমাদের দেন কৃষি বিদ্যা। আর একটা বিষয় রয়েছে, আমাদের আইন, ভূবিদ্যা, এগুলো হচ্ছে শনি থেকে পাই। যারা হচ্ছে গিয়ে ফিলোসফি নিয়ে পড়েন, দর্শন, তাদের বৃহস্পতি এবং শনি এই দুটোই বলবান থাকে। অঙ্ক, এইটা শনির থেকে আমরা পাই। এখানে খেয়াল রাখবেন, বুধেরও কিন্তু ম্যাথস রয়েছে, শনিও কিন্তু ম্যাথস দেয়, মঙ্গলও অঙ্ক দেয়। শনি মঙ্গল খুব বড় বড় গণিতজ্ঞের শনি মঙ্গল যোগ রয়েছে। এরপরে হচ্ছে হর্টিকালচার, মূল, মূল সংক্রান্ত বিদ্যা। এইটা আমাদেরকে হচ্ছে গিয়ে পড়তে হবে, এটা শনি থেকে দেয়। ভূবিদ্যা শনি দেয়। এর সঙ্গে সঙ্গে কি দেবে শনি? সেটা হচ্ছে ধৈর্য, অধ্যবসায়, পরিশ্রম করবার ক্ষমতা। শনি দেবে ধৈর্য, অধ্যবসায় এবং পরিশ্রম করবার ক্ষমতা। আমি লেগে থাকবো। আর শনি বৃহস্পতি মিলে একটি বিষয়কে দেয়, যে আমি সিস্টেম থেকে বেরোবো না, বইতে যা পড়েছি তার বাইরে আমি যাব না। এরপর হচ্ছে শুক্র। শুক্র দেবে সূক্ষ্মতা। শুক্র আহ ভৌত বিজ্ঞানকে দেবে। শুক্রর বিশাল পড়াশুনো। এখনকার দিনের ম্যাক্সিমাম পড়াশুনোর সঙ্গে শুক্রের একটা অ্যাটাচমেন্ট আছে। দেখবেন কি সুন্দর সুন্দর সেজেগুজে বাচ্চাগুলো কলেজ থেকে বেরোয়, তার গলায় টাই ঠাই লাগিয়ে একদম বেনা ব্যান্ডিং লাগিয়ে, সুন্দর সুন্দর জামা, কোট, ব্লেজার, এই সমস্ত পরে যাচ্ছে। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে ভিনাসের, ইংলিশ মিডিয়াম ভিনাস। তাহলে শুক্র কি দেবে? ভৌত বিজ্ঞান, গণিত, বিমান সেবা, নান্দনিক শিক্ষা, নাচ গান, মিউজিক, আর্ট, ডান্স, হোটেল ম্যানেজমেন্ট, কেমিস্ট্রি, বিউটিশিয়ান ওরিয়েন্টেড বা পার্লার সালাউন ওরিয়েন্টেড যে কোনো এডুকেশন, ইলেকট্রনিক্স, কম্পিউটার সফটওয়্যার, অ্যানিমেশন, ফ্যাশন ডিজাইনিং, পুরোপুরি শুক্র। কিন্তু সেখানে আবার একটা ব্যাপার আছে। একজন ফ্যাশন ডিজাইনার, একজন ফ্যাশন ডিজাইনার, সে গামছা দিয়ে ড্রেস তৈরি করে। তার ইয়েটা হচ্ছে, মানে তার থিম হচ্ছে গামছা। মানে তার যে ড্রেস, তার যে শার্ট, সেখানে সে গামছা অ্যাড করে। আবার আহ একজন ডিজাইনার, সে হচ্ছে গিয়ে সমস্ত কিছু পোশাক তৈরি করে শাড়ি দিয়ে। মানে পুরুষদের পোশাক সেটা তৈরি করছে শাড়ি দিয়ে। সমস্যা নেই, শাড়ির তো বিশাল ব্যাপার স্যাপার। তো এই যে ব্যাপারটা, এইখানে যখনই হচ্ছে গিয়ে ওইখানে একটু প্রাচীনত্ব আসবে, একটু মাটির সঙ্গে অ্যাটাচমেন্ট আসবে, একটু গ্রাসরুট লেভেলের কাজ আসবে, সঙ্গে সঙ্গে বৃহস্পতি চলে আসবে। শুক্র কিন্তু একটু হাই প্রোফাইল। এরপরে হচ্ছে ধাতু সংক্রান্ত রসায়ন। মোবাইল ফোন নিয়ে চর্চা যখন হচ্ছে, তখন হচ্ছে মোবাইল ফোন নিয়ে আমরা পড়াশোনা করি, সেটা হচ্ছে শুক্র। নাচ, গান, কলা, অভিনয় শিক্ষা, চিকিৎসা শাস্ত্র, ভীষণ ভাবে শুক্র। এরপর হচ্ছে অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজিতে শুক্র ছাড়া হবে না। শুক্র যদি দ্বিতীয় ভাবের সঙ্গে কোনোভাবে সম্পর্ক করে, তো দারুণ রেমিডি হবে। আদারওয়াইজ কিন্তু রেমিডি কাজ করবে না। রেমিডি মানে হচ্ছে প্রতিকার। আপনারা খেয়াল করে দেখবেন যে শুক্রাচার্যের কাছে প্রতিকার শাস্ত্র আছে, বৃহস্পতির কাছে কিন্তু সেই লেভেলের প্রতিকার নেই।
তো এই যে বৃহস্পতি শুক্র, এদের প্রত্যেকটা গ্রহের মধ্যে অ্যাটাচমেন্ট রয়েছে, কানেকশন রয়েছে, কানেক্টিভিটি রয়েছে। তাহলে শুক্র আমাদের কি দেবে? শুক্র আমাদের দেবে পারফেকশন, প্রত্যেকটা বিষয়কে নিখুঁত ভাবে করব। শুক্র আমাদের দেবে আমাদের এডুকেশনের মধ্যে একটা বিউটিফিকেশন। ধরুন, আহ পরীক্ষার সময় খাতা জমা দিচ্ছে অনেকে, এবার পরীক্ষায় খাতা বানিয়ে একটা সাবজেক্ট আমি হাইস্ট পেলাম বিএড পরীক্ষার সময়। বিএড পরীক্ষার সময় একটা মজার গল্প। আমি আর আমার এক বন্ধু, আমার রোল হচ্ছে 38 আর ওর হচ্ছে 37। তো সেই আমরা ঠিক করেছিলাম যে কিছুই করবো না, নর্মাল খাতা দেবো, আমাদের তো পাস করতে হবে। তো কিছুই করিনি। পরীক্ষার আগের দিন সেই বন্ধুর বাড়িতে গেছি। ও মা, গিয়ে দেখি সে সুন্দর সাজিয়ে গুছিয়ে খাতা বানাচ্ছে, সে আর তার বউ মিলে। এদিকে আমি আর সে খুব ক্লোজ। তা কিন্তু সেইখানে হচ্ছে গিয়ে গিয়ে দেখি দুজনে মিলে বানাচ্ছে। তুই যে বললি বানাবি না, বলছে না, বউ বললো বানিয়ে দিচ্ছে, এই সেই হাবি জাবি কথা। আমার তো মাথার উপরে পড়লো বাজ। এবার কি করব? আমি এদিক ওদিক ঘুরে টুরে কিছু জিনিসপত্র নিয়ে এসে আমিও খাতা বানিয়ে ফেললাম, প্রায় একদম ইনস্ট্যান্ট। রাত্রিবেলাটা ওই 4টে অব্দি জাগলাম, খাতা তৈরি হয়ে গেল। এবার ও তো জানে যে আমার খাতায় কিছু নেই, আমি হচ্ছে গিয়ে মাথাটা নিচু করে রয়েছি। এইবার হচ্ছে ও দিয়েছে 37 রোল, আমার আগে খাতা জমা দিয়েছে। এবার স্যার বলছে যে যাদেরকে ভেবেছিলাম এরা কিছু করে না, এরাই তো খাতাগুলোকে বেশি বেশি করে সুন্দর করে বানিয়েছে। আর ও হচ্ছে গিয়ে খুব একটা প্রাউড ফিল করলো। এবার তারপরে আমার খাতাটা দেখে স্যার উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে বলছে, করেছেন কি? নম্বর তো আমার কাছে মাত্র 10। ইনস্ট্যান্টেনিয়াস, ওর যে ফেসিয়াল এক্সপ্রেশন ইনস্ট্যান্টেনিয়াসলি চেঞ্জ। তো আর তখনও পর্যন্ত কেউ আমার খাতা দেখেনি। সবাই জানে এত আলতু ফালতু খাতা করে নিয়ে আসবে কিছু, এ তো সারাক্ষণ পেছনে বসে বসে মোবাইলে গেম খেলে। তো তাই করতাম বিএড কলেজে। এবার তখন যখন স্যার উঠে দাঁড়িয়ে এটা বলেছে, এইবার হচ্ছে গিয়ে সবাই বলছে দেখি দেখি খাতা দেখি, খাতা দেখি কি হয়েছে। এবার খাতাটা দেখে তখন হচ্ছে সবাই মানে মোটামুটি অবাক হয়ে গেছে। পুরো খাতাটার মধ্যে ওই পেন্সিলের ছিলকা দিয়ে যে কাজ হয়, ওই কাজ করা পুরোটা। এবং খাতাটার যে ওপরটা, ওপরটা হচ্ছে ওই খেজুর গাছের একরকম ছাল পাওয়া যায়। বিভিন্ন ফুলের সাজের সময় খেজুর গাছের ছালটা ইউজ করা হয়। ওই খেজুর গাছের ছাল, আর তার সঙ্গে হচ্ছে গিয়ে জড়ি। সে জড়ি হচ্ছে ওই সুতো টাইপের চিকচিকি সুতো, সেগুলো দিয়ে বুনাট করে পুরো খাতার উপর। আর যেহেতু আমার প্রিন্টার ছিল, সেই প্রিন্টারে প্রিন্ট করে আমার নামটা লিখে ওইখানে কেটে কেটে বসা। তো এইটা মানে ভালোই হয়েছিল, বেশ ভালো। তো সেই দেখে তো চোখ ঠোক ধাঁধা লেগে গেছে। আর তারপর থেকে বিএড কলেজে আমি আর কি পপুলার ফেস হয়ে গেলাম ওই ওই ইয়েতে। তো তারপরের খাতাগুলো খুব ভালো হয়েছিল। এনিওয়ে, এটা দিয়েছিল শুক্র। এটা কিন্তু শুক্র না থাকলে হয় না। তো শুক্র হচ্ছে গিয়ে যে কোনো পারফেকশন, যে কোনো রেমিডি, যে কোনো কিছু। বৃহস্পতিও ডাক্তার, শুক্রও ডাক্তার। বৃহস্পতির ডাক্তার ভীষণ ভালো পড়াতে পারবেন, অ্যানাটমি ভীষণ ভালো বোঝেন, ফিজিওলজি অসাধারণ পড়াচ্ছেন। কিন্তু ট্রিটমেন্টের সময় শুক্র সামনে এগিয়ে আসবে। হাতুড়ে ডাক্তার, সাংঘাতিক ট্রিটমেন্ট শুক্র। তো এরপরে হচ্ছে গিয়ে আমরা পড়বো মঙ্গল। মঙ্গলের কাছে হচ্ছে পুরো ধাতু, পুরো ফিজিক্স, তড়িৎ, তড়িৎ বর্তনী, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল কানেকশন, ফায়ার সেফটি, দমকল ওরিয়েন্টেড পড়াশোনা, ওয়েল্ডিং, যে কোনো রকম ইঞ্জিনিয়ারিং, যে কোনো ইঞ্জিনিয়ারিং, ভূমি, সিভিল ইঞ্জিনিয়ারিং, এগুলো সবই হচ্ছে মঙ্গলের হাতে রয়েছে। ভূমি জরিপ করা, আমিন বলে একটা শিক্ষা হয় সেইটা। ওকালতি, সেটা হচ্ছে কি মঙ্গলের আসবে, কারণ ওকালতিতে কিন্তু একটা যুদ্ধ হয়, উকিলের মধ্যে একটা যুদ্ধ বা ইয়ে, এই বিষয়গুলো হচ্ছে গিয়ে আমরা দেখতে পাই। ভূগোল মঙ্গলের হাতে, সার্জারি মঙ্গলের। মঙ্গলের অন্যান্য আরেকটা বিষয় হচ্ছে সেনাবাহিনীতে এডুকেশন। প্রচুর লোক আছে তারা এনডিএ তে গিয়ে পড়াশোনা করে, তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের
ভীষণ স্ট্রং হওয়া জরুরি। বেশ, মোটামুটি আমরা বুঝে গেলাম। মঙ্গল কি দেবে? এখন একটা এডুকেশন খুব ইম্পর্টেন্ট হয়েছে, সেটা হচ্ছে ফায়ার সেফটি, অগ্নি নিরাপত্তা। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং এটা খুব স্কোপ, প্রচুর লোক পড়ছে। মঙ্গল আমাদেরকে দেবে হাতে কলমে কাজ করে শিক্ষার প্রবণতা। মঙ্গল আমাদেরকে দেবে লেখার প্রবণতা। মঙ্গল আমাদেরকে দেবে এনার্জি। এনার্জি নিয়ে যে পড়াশুনো, সেটাও কিন্তু মঙ্গলের হাতে। এইগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে এবং এডুকেশন নিয়ে যখন আমরা কাজ করব তখন বলতে হবে। এরপরে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, তিনি হলেন চন্দ্রদেব। চন্দ্রের কাছে কি কি আছে? চন্দ্রের কাছে রয়েছে জল সম্পর্কিত সমস্ত বিদ্যা। এরপরে একটা বিদ্যা আছে, সেটার নাম টেস্টিং। টেস্টিং মানে হচ্ছে স্বাদ গ্রহণ। আপনারা জানেন নিশ্চয়ই যে টি টেস্টার, এই বিষয়টা এটা হচ্ছে গিয়ে চন্দ্রের কাছে রয়েছে। নার্সিং চন্দ্রের হাতে, কেমিস্ট্রি, হোমিওপ্যাথি, কমিউনিকেশন, নিউট্রিশন, সাইকোলজি ভীষণ গুরুত্বপূর্ণ। সাইকোলজিটা পুরোপুরি চন্দ্রের গ্রিপে। এরপর হচ্ছে সোশিওলজি, সমাজবিদ্যা, অ্যানথ্রোপোলজি, নৃতত্ত্ব। এখানে কিন্তু চন্দ্র ভীষণ ভাবে অ্যাসোসিয়েটেড। নৃতত্ত্ব, এটা কিন্তু ভারতবর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিদ্যা, ইতিহাসের সঙ্গে সম্পর্কযুক্ত, মানুষ সংক্রান্ত বিজ্ঞান, মানব বিজ্ঞান। এরপরে হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ারিং, গভীর সমুদ্রের জলে থাকা প্রাণী সংক্রান্ত বিদ্যা। এটার নাম আমি জানি না। মৎস্য, মৎস্য সংক্রান্ত বিদ্যায় শনিও আসবে। পরিবেশ, চারুকলা, ড্রয়িং, বায়োকেমিস্ট্রি, ফার্মেসি, ফার্মা রিলেটেড পড়াশুনো, এগুলো সবই হচ্ছে গিয়ে চন্দ্র দেবে। আরো দিতে পারে, আমার এখন মাথায় নেই, বাবার খাতায় লেখা নেই। চন্দ্র কি দেবে? চন্দ্র দেবে মনঃসংযোগ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চন্দ্র চাঞ্চল্য নিয়ন্ত্রণ করবে, অস্থায়ী স্মৃতি। একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কল্পনা শক্তি। এই বিষয়টা আপনারা হচ্ছে গিয়ে শুনেছেন, কল্পনা শক্তি, এটা এডুকেশন, আপার এডুকেশন, হায়ার এডুকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কল্পনা শক্তি। এরপরে হচ্ছে বিশ্রাম, এটা মারাত্মক দরকার। তারপরে হচ্ছে এনভায়রনমেন্ট, পড়াশুনো করব, এদিকে পাশে হচ্ছে কি ঘাটাং 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 চলছে। আপনারা দেখবেন যে বিভিন্ন সময় আমি ক্লাস অফ করেছি। আমি অসুস্থ হলে ক্লাস অফ করি না, কিন্তু যদি আমার পাশে মাইক চলে তাহলে আমি ক্লাস অফ করতে বাধ্য হই, পড়াতে পারি না। তো আমি যদি কনসেন্ট্রেট করতে না পারি তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, মানে পড়াবো কি করে? তাই জন্য পাশে যদি গন্ডগোল হয় তাহলে হচ্ছে গিয়ে পড়াতে পারি না। এবং আমার ঘর এই মুহূর্তে মোটামুটি সাউন্ড প্রুফ করা হয়েছে, কাঠ ঠাট লাগিয়ে, প্লাইয়ের পেছনে থার্মোকল চাবি করে এটাকে যতটা সম্ভব সাউন্ড প্রুফ করার চেষ্টা করা হয়েছে। তো চন্দ্র হলো। এরপর হচ্ছে রবি। রবি আমাদের চক্ষু সংক্রান্ত চিকিৎসা, চক্ষু চিকিৎসা, চক্ষু সংক্রান্ত বিদ্যা, যে কোনো সায়েন্স, যে কোনো বিজ্ঞান, সেখানে রবির একটা অ্যাপ্রোচ আমরা পাবো। মহাকাশ বিদ্যা, কম্পিউটার, নতুন যে কোনো টেকনোলজি, নিউ যে যা কিছু, সেটা হচ্ছে গিয়ে রবি আসবে। রাষ্ট্রবিজ্ঞান, ইন্স্যুরেন্স ওরিয়েন্টেড এডুকেশন, বৃহস্পতি সমেত প্লাস বৃহস্পতি নিতে হবে আপনাকে। যে কোনো উচ্চ পর্যায়ের গণিত, পদার্থবিদ্যা, এটা এগুলো তো হায়ার লেভেল। ওষুধ সংক্রান্ত বিদ্যা, এই ওষুধ কিন্তু জীবনদায়ী ওষুধ এবং গবেষণা। যখন করোনার সময় ওরা গবেষণা করে করোনার ভ্যাকসিনেশন বার করলো, সেইটা কিন্তু একদমই আহ রবির কাজ, রবি শুক্র এদের কাজ। চিকিৎসা শাস্ত্র, মেডিকেল, আইন সংক্রান্ত পড়াশুনো, লিডারশিপ কোয়ালিটি, ইন্টারন্যাশনাল পলিটিক্স। ইন্টারন্যাশনাল পলিটিক্স কিন্তু খুব ভালো একটা সাবজেক্ট। আহ এই মোটামুটি। আর রবি আমাদের কি দেবে? রবি আমাদের দেবে চিকিৎসা, পড়াশোনার ক্ষেত্রে ডমিনেটিং পাওয়ার, নিজের একটা মৌলিক চেতনা, মৌলিক ইচ্ছা, যে একদম ইন্ডিভিজুয়াল থিঙ্কিং।
তার সঙ্গে আমাদের কি দেবে? লিডারশিপ কোয়ালিটি, এটাও এডুকেশনে লাগবে। গবেষণা করবার মানসিকতা, এগুলো দেবে। এরপরে হচ্ছে গিয়ে রাহু। তো এবার হচ্ছে গিয়ে আমরা পড়বো রাহু। রাহু হচ্ছে দেবে ইংরাজি, বিদেশি ভাষা। মনে করে দেখুন, শনির ক্ষেত্রেও বিদেশি ভাষা ছিল। রাহু একটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। রাহু আপনাদেরকে টুকে লেখবার প্রবণতা দেবে। এখনকার দিনের মোটামুটি বেশিরভাগ বাচ্চারা একটু টুকে টুকে লিখবার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। একটা ছোট কাগজে লিখে নিয়ে যাবো, ভালো কিংবা মন্দ, এতে দোষ নেই। কিন্তু এই ক্ষমতাটা যে দেবে, সেই হচ্ছে গিয়ে রাহু। রাহু ছাড়া কিন্তু এই এবিলিটি দিতে পারবে না। এই ক্ষমতাটা রাহুর মধ্যে আছে। আহ বিদেশি ভাষা, গণিত, এর সঙ্গে সঙ্গে রয়েছে ইন্টারনেট, কম্পিউটার, কিং, গেমিং। গেমিংটা ভীষণ ইম্পর্টেন্ট রাহুর এডুকেশন এটা। তারপরে রয়েছে প্যাথোলজি ওরিয়েন্টেড যে কোনো শিক্ষা, যে কোনো ওয়েস্ট ম্যানেজমেন্ট। এইটা কিন্তু এখন একটা ভীষণ গুরুত্বপূর্ণ শিক্ষা। রাহু কিন্তু আমাদের এই ওয়েস্ট ম্যানেজমেন্টকে শেখায়। এরপরে বিমান সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং, সেটা রাহু দেয়। ব্যয় সাপেক্ষ যত রকম এডুকেশন, লোন নিয়ে শিখবো, সেটা আমাদেরকে রাহু দেবে। এইগুলো হচ্ছে কি রাহুর মধ্যে রয়েছে। যত রকম ইধার উধার করবো, সেগুলো হচ্ছে কি সব রাহুই আমাদেরকে দেবে। এতে কোনো দোষ নেই, রাহুর এটা কোয়ালিটি। রাহুর কাছে অ্যাস্ট্রোলজিও রয়েছে। এবার হচ্ছে গিয়ে রাহুর পজিটিভিটি, খুব হাই লেভেলের এডুকেশন, স্পিরিচুয়াল এডুকেশন, বিশাল হাই লেভেলের, একদম লেভেলটাই আলাদা। যে মানে বিশাল অরা বানিয়ে নিয়ে বসে আছে, মানে ভগবানকে তুই এরকম নিয়ে পড়াশোনা শুরু করেছে। এবার এই লেভেলের যে থট, যে হিউজ তৃপ্তি, যে আমি পেয়েই ছাড়বো, তোমার কাছে আর কিচ্ছু নেই, সবকিছুকে ইগনোর করব, করে আমি শুধু ওই দিকে কনসেন্ট্রেট করবো, কিচ্ছু নেই। এই সমস্ত টাইপের মানুষদের ক্ষেত্রে রাহু কেতু ভীষণ ভাবে অ্যাক্টিভ হয়ে থাকে। যে আমার পরিবার, আমার বউ, আমার বাচ্চা, আমার ছেলে, আমার স্বামী সব জাহান্নামে যাক, আমি আমার টার্গেট, আমার অ্যাচিভমেন্টের দিকে এগিয়ে যাব। এইটা হচ্ছে গিয়ে আমাদেরকে দেবে। লাস্টলি এটা হচ্ছে কেতু। কেতু অ্যাস্ট্রোলজি, তন্ত্র, এডুকেশনের ক্ষেত্রে কেতুর যে বিরাট স্ট্রিম সিলেকশনের ব্যাপার রয়েছে সেরকম নেই। কম্পিউটার, এটা নাকি কেতুর আন্ডারে পড়ছে। যে কোনো মন্ত্র, যে কোনো বিষয় যেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে নাড়া দেয়, কনসেন্ট্রেশন, মেডিটেশন, এই প্রত্যেকটা বিষয়ে কেতুর অ্যাটাচমেন্ট রয়েছে। এখানে কেতুকে আমরা খুঁজে পাবো। আর যে কোনো রকম গুপ্ত বিদ্যা, সেখানে কিন্তু কেতুর একটা অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায়। এরপরে হচ্ছে গিয়ে প্যারাসাইকোলজি, ভূতপ্রেত নিয়ে বিদ্যা, সেখানেও আমরা কেতুকে দেখতে পাবো। যখন মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা হচ্ছে, সেখানেও আমরা কেতুকে পাবো। মনস্তত্ত্বের ক্ষেত্রে কেতু কিন্তু বিরাট ইম্পর্টেন্ট। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, টেকনোলজি, গবেষণা, মাইক্রোবায়োলজি, এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কেতুকে দেখতে পাই, বারবার দেখতে পাই। তো মোটামুটি আমাদের এই বিষয়গুলোকে বুঝলাম। এবার কেতু আমাদের যে বিষয়টা প্রদান করে থাকে, সেটা হচ্ছে অন্তর্নিহিত মন। অন্তর্নিহিত মন মানে হচ্ছে আমাদের সাবকনশিয়াস মাইন্ড, বা আমাদের যদি দেহ, মন, আত্মা, এই নিয়ে যদি চিন্তা করি, তাহলে আমাদের যে ইন্ট্রিনসিক কোয়ালিটি, সেইগুলোকে কেতু দেওয়ার চেষ্টা করে। এই ব্যাপারটার মধ্যে কেতুর কিন্তু একটা বিশাল ইম্প্যাক্ট রয়েছে। এরপরে আমাদের বহু মানুষ, আমরা যারা জ্যোতিষ চর্চা করি, আমাদের মনের মধ্যে একটা
বিষয় জাগে, সেটা হচ্ছে কুণ্ডলিনী শক্তির জাগরণ। আমরা সবাই ভাবি যে কুণ্ডলিনী শক্তিকে আমরা জাগৃত করব। এই বিষয়টাকে কেতুকে লাগবে, কারণ কেতুই হলো সেই কুণ্ডলীকে নির্দেশ করে বা কুণ্ডলীকৃত অবস্থাকে নির্দেশ করে, বা আমাদের যে অষ্টদল পদ্ম, দ্বিদল পদ্ম, সহস্রদল পদ্ম, এইগুলো যে রয়েছে, শতদল পদ্ম, তার মধ্যে যে কুণ্ডলীকৃত অবস্থায় জ্ঞান সুপ্ত অবস্থায় রয়েছে বা আত্মার বিকাশ সুপ্ত অবস্থায় রয়েছে, তাকে উন্মুক্ত করবার ক্ষমতা, সেইটা কিন্তু আমাদের এই। আমি কি অনেকক্ষণ ধরে মিউটেড হয়েছিলাম? না স্যার, একটুখানি। হুম। না না, এক্ষুনি হলো। আচ্ছা, তাহলে ভুল করে হয়ে গেছে। তো আমাদের হচ্ছে গিয়ে এই যে কুণ্ডলিনী জাগরণ, এটা পুরোটাই কেতু কন্ট্রোল করে। তো যাই হোক না কেন, আমরা এডুকেশনের যে স্ট্রিম গুলো, সেগুলোকে আইডেন্টিফাই করবার চেষ্টা করব, এবং বাস্তব ক্লায়েন্টকেও বুঝতে হবে, বাস্তবটাকে আমরাও বুঝবো। ক্লায়েন্ট এসে যদি বলে যে কি 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 পড়লে আবার উপকার হবে, তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো, অ্যাস্ট্রোলজিক্যালি আইডেন্টিফাই করতে পারবো না। তখন আমাদের যে জেনারেল নলেজ, সেটা দিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। কিরকম ব্যাপারটা? একটা বাচ্চার সঙ্গে কথাবার্তা বলা, বলে তাকে কিছু স্ট্রিম সিলেক্ট করে দেওয়া, যে তুমি এই পড়ছো, তোমার দশমে রবি আছে, তাহলে তুমি বিয়ে পড়ো, বিয়ে পড়ে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নাও। তো এটা ঠিকঠাক হলো না। এখানে আমরা কি করব? আমরা বাচ্চাকে যদি বুঝতে পারি যে বাচ্চার এইটা পড়বার ইচ্ছে রয়েছে, তাহলে তার সেই ইচ্ছেটা অ্যাস্ট্রোলজিক্যালি কতটা বাস্তবায়িত হতে পারে, সেইটাকে আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব। এবং সেই বাস্তবায়িত করবার চেষ্টা, সেইটাকে রেসপেক্টে আমরা প্রেডিকশন করব। এবং সেটা যদি করতে পারি, হলেই কিন্তু প্রপার প্রেডিকশন দিতে পারবো। তাহলে মোটামুটি বোঝা গেল বিষয়টা। এবার ছোট ছোট প্রশ্ন থাকলে চটপট করে ফেলুন। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ স্যার, রাজনারায়ণ বলছি, ভালো আছেন স্যার? আপনি প্রশ্ন করুন। হ্যাঁ বলছিলাম স্যার, আমার এক বন্ধু, ওর স্যার চাকরি নিয়ে বেশ কয়েক বছর ধরে বিভ্রাট চলছে। আজও গিয়েছিল, ও প্রাইমারির স্যার 14 সালে পাস করা, 17 সালেও স্যার একটু সামান্য টেকনিক্যাল ফল্টের জন্য চাকরি হয়নি। আজও স্যার গিয়েছিল, তো এক্সামটেড ক্যাটাগরি বলে ওকে ইয়ে করে দিয়েছে, রিজেক্ট করে দিয়েছে। তো স্যার ওর ছকটা যদি একটু স্যার দেখা যেত তাহলে। তাহলে পরের দিন হচ্ছে কি আমরা পরের দিন বা আরো 2-3 দিন পরে আমরা দেখবো, যখন আমরা চাকরি নিয়ে ডিসকাস করবো। আমরা তো এখন পড়াশুনো নিয়ে রয়েছি, এই চাকরিটা কেন পেয়েও পাচ্ছে না, বা আদৌ চাকরির যোগ আছে কিনা, আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। বাট রিয়ালিটিটা খুব, কারণ এখন বহু মানুষের চাকরির যোগ আছে কিন্তু চাকরি পাচ্ছে না। আমি যখন চাকরি পেয়েছি, সুনীল দাস খাতার মধ্যে লিখে দিয়েছিল চাকরি প্রাপ্তি। ওর 2 পৃষ্ঠার কুণ্ডলী ছিল, 2 পৃষ্ঠার কুণ্ডলীতে লেখা ছিল যে বৃহস্পতির দশা, শনির অন্তর্দশা পড়বে, চাকরি প্রাপ্তি লেখা ছিল। তো ঘটনাটা তাই হয়েছে। কিন্তু এখন আপনারা লিখতে পারবেন না, লিখতে গেলে গন্ডগোল পেকে যাবে। গন্ডগোলটা কি পাকবে? চাকরি পাওয়ার জন্য তো দুটো টিম দরকার। একটা হচ্ছে গিয়ে যে চাকরিটা পাবে, আরেকটা যে চাকরিটা দেবে। তো যে চাকরিটা দেবে, ওইখানে তো গন্ডগোল হয়ে রয়েছে। যেমন হুম। একটা কোম্পানি, সে হচ্ছে গিয়ে 16 জনকে রিক্রুট করবার কথা, বাট সে হঠাৎ করে ডিসিশন নিল আমি রিক্রুট করবো। তাহলে যে 16টা লোক যারা ইন্টার্নশিপ করছিল, তারা হচ্ছে গিয়ে পড়তে পারলো না, তাদের চাকরিটা গেল। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। হুম। তো এইগুলো হচ্ছে গিয়ে খুবই গন্ডগোল। যেমন হচ্ছে গিয়ে রিসেন্ট একটা ইভেন্ট হয়েছে, সেটা হচ্ছে ইউক্রেনের যুদ্ধ। এই যে ইউক্রেনের যুদ্ধ হলো, ইউক্রেনের যুদ্ধে শয়ে শয়ে হাজার হাজার ভারতীয় শিক্ষার্থী সব ইন্ডিয়াতে ফিরে এসছে। তাহলে এই যে গন্ডগোলটা হলো, এই গন্ডগোলটা কি প্রত্যেকের চার্টে ছিল? অবভিয়াসলি নট, থাকতেই পারে না। তাহলে এরা ডাক্তারি পড়তে গিয়েছিল, এই জায়গাটাতে মান্ডেন অ্যাস্ট্রোলজি কাজ করেছে, যেটা আমরা আলটিমেটলি বাকিদের উপরে তার প্রভাব পড়েছে। যারা ওই ইভেন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড, তাদের উপরে এর প্রভাব পড়ছে। বাংলাদেশে প্রবলেম হচ্ছে প্রচুর মানুষ বিপদে রয়েছেন, সবার কুণ্ডলী কি খারাপ?
আজকে আমি একজনের কনসালটেন্সি করেছি, তিনি খুব সমস্যায় আছেন। এবার তিনি যে সমস্যায় রয়েছেন, আবার আমার মামা বাড়ির লোকজন তারা সমস্যায় নেই। এক একজনের এক এক রকম প্রবলেম। তাহলে এই যে তিনি সমস্যায় আছেন, তিনি বললেন যে আমাদের আরো বহু লোক সমস্যায় আছে, থাকতেই পারেন, কিন্তু প্রত্যেকের কুণ্ডলিতে কি এই সমস্যা রয়েছে? না। উনি যদি, ওই কুণ্ডলীর লোক যদি অন্য জায়গায় থাকতো, ওই সমস্যা আসতো না। এখানে ওনার ওপরে আহ রাষ্ট্রীয় প্রভাব সেটাও কাজ করেছে, এবং কাজ করে তাতে করে আর কি ঝামেলাটা বেড়েছে। স্যার আমার একটা প্রশ্ন আছে, করবো? হ্যাঁ, একটা নিশ্চয়ই। চাটে। স্যার প্রশ্নটা ভীষণ বিচিত্র, মানে এরকম প্রশ্নের অন্তত আমার কাছে কখনো কোনো ক্লায়েন্ট আসেনি। তার প্রশ্নটা হচ্ছে, উনি স্পাম ডোনেট করেন, মানে ওনার মেষ লগ্ন বৃষ রাশি, ঠিক আছে? তো ওনার প্রথম দুটি মেয়ে সন্তান, প্রথম সন্তানটা ওইভাবেই মানে অন্য মহিলার দ্বারা, ওনার স্পাম অন্য মহিলার দ্বারা ওনার স্ত্রী গর্ভবতী হয়েছেন, বা এইভাবে বাচ্চাটা পাওয়া, ওটাকে কি স্যার কি বলে, স্যারোগেসি? স্যারোগেসি বলে কি? আইভিএফ স্যার? মানে কার গর্ভে ছিল আচ্ছা, বাচ্চা? বাচ্চাটা গর্ভে ছিল অন্য মহিলার, ঠিক আছে, মানে ওনার স্পাম, বাচ্চাটা কিন্তু অ্যাকচুয়ালি কার? হসপিটাল থেকে। মানে বউটা মানে বাচ্চাটার বাবা ভদ্রলোক। না, ওনার ডিম্বাণুটা কার? স্ত্রী বাচ্চাটার মা না, ডিম্বাণুটা অন্য মহিলার, আননোন ব্যক্তির আর কি। তো এটাকে উনিও সারোগেসি বাবা, বলে বা কিনা আমি ঠিক জানি না। আমিও জানি না স্যার, মানে উনি এইভাবে প্রথম পিতৃত্বের স্বাদ পেয়েছেন, কিন্তু ওনার একটাই প্রশ্ন, উনি ওই মানুষটিকে খুঁজছেন যে রিয়েল বাচ্চাটির মা। তো এইটা আমি কিভাবে বলবো স্যার? মানে এইটা ওনাকে খালি হন্ট করে। পরবর্তী সন্তান স্বাভাবিক উপায় ওনার স্ত্রীর হয়েছে, কিন্তু প্রথম সন্তানের ক্ষেত্রে অনেক চেষ্টার পর উনি এই পদক্ষেপ নেন, এবং এইভাবে ওনার স্ত্রী মাতৃত্বের স্বাদ পান। কিন্তু উনি সেই মহিলাটিকে খুঁজছেন যার মা তার বড় মেয়েটির আর কি মা আর কি। মানে এটা আমি কি করে বলবো স্যার? মানে এরকম কোশ্চেন বলছে, আমাকে এই প্রশ্নের উত্তর দিন। এবার আমিও কনফিউজ হয়ে গেলাম। তো এইবার হচ্ছে আমি গিয়ে, তার ডিটেলসটা পাঠাবো স্যার আপনাকে। এবার পাঠাবেন। এইখানে হচ্ছে গিয়ে আমাদেরকে দেখতে হবে, এটা হলো গিয়ে 8th হাউস। এইখানে হচ্ছে ওনার সন্তানের মা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। 8th হাউস অর্থাৎ যার সঙ্গে উনি সহবাস করেছেন বা যৌন সম্পর্ক করেছেন। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ওনার 8th হাউস থেকে দেখতে হবে। 11, 8, 11 কম্বিনেশন যদি পাওয়া যায় বা সম্পর্ক করে, তাহলে হচ্ছে গিয়ে আমরা বাচ্চাটার মাকে খুঁজে পেতে পারবো। স্যার এখানে দেখুন, ওনার দ্বিতীয় চন্দ্রকেতু আছে, তৃতীয় বকরি শনি চারটা আছে। দেবেন, আর পরের দিন একটু আগে মনে করবেন। আর একদম একদম স্যার। আজকে আমাদের একটা বিশেষ ঘটনা আছে, সেটার জন্য আমাদের হুম হুম। ক্লাসটা একটু তাড়াতাড়ি স্টপ হবে। তো প্রণাম স্যার, তনু কি বাসুদেব বলছো? স্যার। স্যার বাসুদেব বলছিলাম, হ্যাঁ, বাংলাদেশ থেকে। বলুন। হ্যাঁ, ভালো আছেন? স্যার আমি একটা বইতে পড়লাম যে জন্মের সময় যে গ্রহ, আহ পরিবার মজুমদার বই সম্ভবত, জন্মের সময় জন্মকুণ্ডলীতে যে গ্রহ যেখানে অবস্থান করে গোচরে, সেটা সপ্তম স্থানে গেলে সেটা পরিপূর্ণ ফল দেয় না, কিছুটা অশুভ ফল দেয়। এটা যদি একটু বলতেন বোঝায়। এটা বহু সময় দেখতে পাওয়া যায় যে গ্রহের উপরে যখন গ্রহ জাস্ট ঠিক অপোজিশনে থাকে, তখন তো একদম বিপরীত তত্ত্বে থাকে, সেই সময় গ্রহদের দ্বারা ফল খারাপ হতে দেখতে পাওয়া যায়। এবার একদমই আপনি এটা ফলো করবেন না। আপনি যেটা ফলো করবেন, যে গ্রহটা শুধু আপনার কুণ্ডলিতে শুভ ফলদাতা কিনা, এবং যখন সে দৃষ্টিতে দিচ্ছে তখন সে শুভ ফলদাতা কিনা। যদি দেখা যায় দুটো ক্ষেত্রেই শুভ ফলদাতা, আপনি পজিটিভলি ফল পাবেন। আর ইন্ডিভিজুয়ালি তো ফল হয় না। দশাটা আপনি দেখবেন আমাদের চতুর্থ সূত্রে আছে, যে দশাকালে গোচরস্থ গ্রহরা অ্যাক্টিভেটেড হয়, সেটাও আপনি খেয়াল রাখবেন, এবং কোন সময় কোন গ্রহরা বেশি অ্যাক্টিভ এটা আপনি দশা থেকে বুঝবেন। আর অ্যাক্টিভিটি লেভেলটা কেমন সেটা নবতারা চক্র থেকে দেখবেন, দেখে প্রেডিক্ট করবেন। কোন স্যার, বল? স্যার ওই যে যদি কারো, এখন তো বৃশ্চিক রাশিতে যদি কারো জন্মের সময় বৃহস্পতি থাকে, এখন এটা বৃশ্চিক রাশি সপ্তমে বললে আছে। হবে না তো। বৃশ্চিক রাশি বললে হবে না, বৃশ্চিক রাশি ঠিক করে বলতে হবে। বৃশ্চিক, আচ্ছা ঠিক আছে স্যার। বৃশ্চিক রাশিতে ওইখানে জন্মের সময় যদি, জন্মের সময় একজন বৃহস্পতি ছিল, এখন তো সেটা সপ্তম ঘরে আছে। তো এখন কি স্যার এটা ভালো ফল দেবে ওইখানে? এবার দেখতে হবে ওই বৃহস্পতিটা কি অবস্থায় আছে, জন্মকালীন বৃহস্পতি। যদি দেখা গেল জন্মকালীন বৃহস্পতি শুভ এবং বর্তমান বৃহস্পতিও শুভ, তাহলে ভালো ফলই দেবে।
আর যদি দেখা যায় যে জন্মকালীন বৃহস্পতি অশুভ, তাহলে ভালো ফল পাওয়া যাবে না। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আর যদি জন্মকালীন বৃহস্পতি শুভ হয়, বর্তমান বৃহস্পতি অশুভ হয়, তাহলে মিশ্র ফল পাওয়া যাবে। থ্যাংক ইউ। তনুপ বলো। হ্যাঁ স্যার, নমস্কার। বলছি স্যার, আমরা যে মেট্রোলজি নিয়ে যারা মানে ধাতুবিদ্যা নিয়ে যারা ইঞ্জিনিয়ারিং করে, এই ব্যাপারটাকে আমরা কোন গ্রহের মধ্যে ফেলবো? এটা কি শনির মধ্যে পড়বে না অন্য কোনো গ্রহ থেকে না না, ব্যাপারটা এখানে দেখবো? হচ্ছে গিয়ে শনি মঙ্গল শুক্র। হ্যাঁ হ্যাঁ মেটালজি স্যার। আর মেটালজিতে শনি মঙ্গল শুক্র মেইনলি হচ্ছে মঙ্গল আর শুক্র। কিন্তু যেহেতু ধাতুর উৎস হচ্ছে গিয়ে খনি, তাই জন্য আমাদেরকে শনিকে কিছুটা নিতে হবে। মেটালার্জি যখন আমরা পড়বো, তখন কিন্তু সেখানে মেইনলি শুক্র মঙ্গল অ্যাক্টিভেটেড হবে। স্যার এখানে শুক্র কেন হবে, মানে শুক্রের এই ব্যাপারটা ভূমিকা? রসায়ন ছাড়া মেটালার্জি হয় না, এটা সাবজেক্টটাই কেমিস্ট্রি। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে তাহলে। হ্যাঁ ধন্যবাদ স্যার। আর আজকে আমাদের একটু তাড়াতাড়ি বন্ধ করতে হবে, কারণটা আপনারা আমার ফেসবুকে গিয়ে একবার দেখে নেবেন। আহ তো আজকের মতো এই পর্যন্তই থাক। আজকের পড়াশোনাটা সলিড হয়েছে, এদিক ওদিক হয়নি। আমরা পরের দিনকে হচ্ছে গিয়ে কয়েকটা চার্ট দেখব, আর কিছু স্পেসিফিক কেস আমরা দেখবার চেষ্টা করব, যাতে হচ্ছে গিয়ে আমাদের এডুকেশন নিয়ে পড়াশোনাটা একটু বেটার হয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। শুভরাত্রি সবাইকে। স্যার শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। শুভরাত্রি স্যার।